বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান। পরে রোহিঙ্গা সমস্যা নিয়ে উচ্চতর গোলটেবিল বৈঠকে ডক্টর ইউনূস বলেন, শরণার্থী হিসেবে দীর্ঘদিন অবস্থান করায় নানা অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা। মানবিক সহায়তা কমানোয় এই পরিস্থিতি আরও জটিল হবারও আশঙ্কা প্রকাশ করেন তিনি। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে প্রচুর ব্যবসায়িক সম্ভাবনা রয়েছে। Half the population is under the age of 27. It's a very young population. Young population with access to technology, access to knowledge, access to everything. And when I say young people, I'm not talking about male young people. Women, young girls led this movement all around the country. ডক্টর ইউনূস বলেন, নেপাল, ভুটান এবং বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের 7 রাজ্যের সমুদ্র প্রবেশের সুযোগ নেই। তবে তাদের সমুদ্র প্রবেশাধিকার দেয়া হলে এটি একটি সমৃদ্ধ অর্থনৈতিক কেন্দ্র হতে পারে। Regional economy, integration, it can become a fantastic region. And it has to be done that way because they have no other option. Nepal doesn't have access to water, ocean. Bhutan doesn't have access to ocean. 7 sisters or 7 states of India, they don't have access to water. It's the only thing we can do together. We provide access to water and build the whole country. And this can become a very flourishing hub of activities. বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। বলেন, ক্ষমতাচ্যুত সরকার বিগত 16 বছরের শাসনামলে দেশের অর্থনীতি, বিচার বিভাগ এবং অন্যান্য খাতগুলো ধ্বংস করে দিয়েছিল, যা অন্তর্বর্তী সরকার সংস্কার করছে। We are offering ourselves, make it your production hub. Forget about what you can sell in Bangladesh. Produce it here, sell anywhere in the world. You have people here. You don't have to bring people from Bangladesh to work for your factory in some other country. You build the factory where people are. And you provide all the support to make that happen. এরপর কাতারে রোহিঙ্গা সমস্যা নিয়ে উচ্চতর গোলটেবিল বৈঠকে অংশ নেন ডক্টর ইউনূস। তিনি বলেন, শরণার্থী হিসেবে দীর্ঘদিন অবস্থান করায় নানা অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা। দ্রুত প্রত্যাবাসন না হলে এই সংকট পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনূসের আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এ রায় দিলেন। প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের মামলা প্রত্যাহার করে নেওয়া সঠিক ছিল না বলেও মন্তব্য করেন আদালত। ডক্টর ইউনূসের আইনজীবী বলেছেন, হয়রানি করতেই এ মামলা করা হয়েছিল। কাজেই যখন তিনি ক্ষমতায় আসেন তখন দ্রুত মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক। তখন দেখে এটা সেটেল হয়েছিল জন্য কোনো ক্রমে এটা ক্রিমিনাল মামলা চলবে না। ভুল হতে পারে, আগের কমিশন যখন এটা মামলাটা করেছিল তখন হয়তো সঠিক পরামর্শটা ছিল না, পরবর্তীতে সঠিকভাবে এসছে। এবং এটা টোটাল বলা যায় যে আননেসারি হ্যারাসমেন্ট। এটা একটা আননেসারি হ্যারাসমেন্ট। তার মতো একজন মান্য লোক, একজন নোবেল পুরস্কার পাওয়া লোক, যেটা শতবর্ষে বাংলাদেশে একটা এসছে, সেইটা তার মতো মানুষকে এইভাবে অপদস্থ করা আমার মনে হয় যে ঠিক ছিল না। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশের কার্যকারিতা 3 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশ কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 25 তারিখের যে আদেশের মাধ্যমে পুলিশকে কোনো ফৌজদারি মামলার আসামি, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়েরকৃত মামলার আসামি, এজাহার নামীয় এবং তদন্তপ্রাপ্ত আসামিদেরকে গ্রেপ্তার না করার যে নির্দেশ দিয়েছিল প্রকারান্তরে,
সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এই আদেশের ফলে পুলিশ অত্যন্ত স্বাধীনভাবে তারা এখন তাদের দায়িত্ব পালন করতে পারবে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও 2 আসামির আপিল শুনানি শুরু হয়েছে। আজ অগ্রাধিকার ভিত্তিতে বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে সোমবার সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি হবে এ সিদ্ধান্ত দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এরই মধ্যে মামলার যাবতীয় নথি বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে পাঠানো হয়। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু হয়েছে। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার চার্জ গঠনের শুনানি শেষে আগামী 27 এপ্রিল এই বিষয়ে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। এই মামলার 4 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। তারা হলেন শিশুটির দুলাভাই সজীব শেখ, সজীবের বড় ভাই রাতুল শেখ, সজীব শেখের বাবা হিটু শেখ এবং সজীবের মা জাহেদা খাতুন। তারা সকলেই মাগুরা কারাগারে রয়েছে। নিহত আসিয়ার মা আয়েশা বেগম বাদী হয়ে 4 জন আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। এর মধ্যে প্রধান আসামি হিটু শেখ ম্যাজিস্ট্রেটের কাছে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন ও সংস্কার দুটোই চায় বিএনপি, তবে অপ্রয়োজনীয় যেসব সংস্কার বিপদ ডেকে আনবে সেগুলো চায় না দল। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনের বিকল্প নির্বাচনী। আওয়ামী লীগকে দেশে পুনর্বাসনের চেষ্টা করলে বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, বিভক্তি হলে দেশ আবার ভারতীয় আধিপত্যে চলে যাবে। এ সময় সচিবালয়ে আওয়ামী আমলাদের থেকে ডক্টর ইউনূসকে সতর্ক করেন মির্জা আব্বাস। আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এই দেশে আওয়ামী লীগের অবস্থান থাকতে পারে না এবং আওয়ামী লীগের হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী প্রশাসনের ব্যক্তিবর্গ তাদের সকলের বিচার হতে হবে। আওয়ামী লীগের প্রতি অন্তর্বর্তী সরকারের অবস্থান কি তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকার চারুকলায় পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়ি দেখতে গিয়ে এ আহ্বান জানান তিনি। রিজভী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা লুকিয়ে রয়েছেন। দেশ লুট করা টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা আওয়ামী লীগকে নিয়ে কি করবেন। অনেক কথাই বলেন, ওনাদের উপদেষ্টারাও অনেক কথা বলেন যে তারা রাজনীতি করবে কি করবে না সেটা আইন আদালতের ব্যাপার। আপনারা যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা কোন আইনের বলে? ভোটের অধিকার ও গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছে মন্তব্য করে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শেখ হাসিনা আগে উন্নয়ন পরে গণতন্ত্র বলেছিল। সেই সুরে এখন অনেকে বলছে আগে সংস্কার পরে নির্বাচন, যা জনগণ মেনে নেবে না। রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর নীলফামারী ও সৈয়দপুর সাংগঠনিক জেলার নেতাদের অংশগ্রহণে বিএনপির 31 দফা নিয়ে কর্মশালার উদ্বোধনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কর্মশালার প্রশিক্ষণ দেন বিএনপি মিডিয়া সেলের প্রধান ডাক্তার মওদুদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। এতে বিএনপি কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা বক্তৃতা করেন। বিকেলে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে কর্মশালার প্রধান অতিথির বক্তৃতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটের অধিকারের জন্যই, গণতন্ত্রের জন্যই এই দেশ স্বাধীন হয়েছে, এটি বাস্তবতা। আজকে অনেকেই ভোট নিয়ে তালবাহানা করছেন, ষড়যন্ত্র করছেন, যে যেভাবেই ব্যাখ্যা করেন। বলতে চাই, বাংলাদেশের মানুষ তার অধিকার আদায় করবে ইনশাল্লাহ, এবং বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব বাংলাদেশের জনগণ কাকে দিবে।
শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার পরও আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেনি কুয়েটের শিক্ষার্থীরা। সকাল 9:45টার দিকে শিক্ষা উপদেষ্টা কুয়েটে আসেন এবং শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। এ সময় শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের দাবির বিষয়ে শুনেন এবং তাদের অনশন ভঙ্গ করে আইনের উপর আস্থা রাখার অনুরোধ করেন। শিক্ষা উপদেষ্টা বলেন, তদন্ত কমিটি করা হয়েছে, কমিটি দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে শিক্ষার্থীরা উপদেষ্টার আশ্বাসে আশ্বস্ত না হয়ে কুয়েট উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তারা চাইছে এখনই আমরা ঘোষণা দিই যার মাধ্যমে তারা অনশন শেষে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আইনে কিছু রয়েছে, যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে এবং এই বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য আইন রয়েছে। সেই আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করলে আমরা আশা করছি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানটির উপাচার্যের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশন করছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের 17 নেতাকর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই অনশন কর্মসূচির 14 ঘণ্টা পেরিয়েছে। ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়ায় অনশনরত এক শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাত 11টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন শুরু করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের এই নেতাকর্মীরা। এর আগে বিকেল থেকে প্রতীকী অনশন চলছিল। যিনি তার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর এক দলীয় সংগঠনের হামলা হতে দিয়েছেন এবং তাদের বিচার না করে উল্টো তারই শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করছেন। যে যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সন্ত্রাসীরা কুয়েটের ক্যাম্পাসে কুয়েটের শিক্ষার্থীদেরকে কোপালো, প্রকাশ্যে দিবালোকে, যার ফুটেজ আপনাদের মিডিয়া কর্মীদের কাছে আছে এবং সারা দেশের মানুষ দেখেছে। কিন্তু তারপরও সে কিভাবে একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি থাকতে পারে? তার মতন ভিসি বাংলাদেশের শিক্ষাঙ্গনে আমরা দেখতে চাই না। ব্যাটারি চালিত অটোরিকশা নগরবাসীর জন্য এখন ক্রমেই বিস্ফোরা ও ক্যান্সারে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছে বুয়েটের পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। অপরদিকে আরেক পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ মাহবুব আলম তালুকদার বলেন, ব্যাটারি চালিত এসব অটোরিকশায় যাত্রী নিরাপত্তা ঝুঁকি রয়েছে শতভাগ, তাই এখনই সময় যথাযথ পদক্ষেপ নেয়ার। মনোয়ার হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর 5 পর্বের ধারাবাহিক বিশেষ প্রতিবেদনের দেখুন পঞ্চম ও শেষ পর্ব। পুরো ঢাকা শহর এখন ব্যাটারিচালিত অটোরিকশার ফাঁদে। অবৈধ এসব যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ অবাধে বাংলাদেশে ঢুকছে। বুয়েটের পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান মনে করেন, পায়চালিত যে রিকশাগুলো রয়েছে তার মধ্যে মোটর সংযোজন করে যান্ত্রিক যানবাহন হিসেবে রূপান্তর করার নিয়ম বহির্ভূত। এখানে আমি মনে করি একটা তামাশা চলছে। কোনো ধরনের অনুমোদন ছাড়াই এ ধরনের যানবাহন প্রতিদিন, যেটা আমি বলছি, অনিয়ন্ত্রিত জন্ম হচ্ছে। তো এটা অভিযান চালাতে হবে এবং কিভাবে আসলে বিশেষ করে অবৈধ বৈদ্যুতিক সংযোজনের যে বিষয়টা, বিদ্যুৎ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে, কিন্তু এটার যে ভূমি ব্যবহার, কি কাজে ব্যবহার হচ্ছে, সে সিটি কর্পোরেশনের তো একটা সার্টিফিকেটের দরকার ছিল। তো সিটি কর্পোরেশন কি সে অনুমোদন দিয়েছে? যদি না দিয়ে থাকে তাহলে এই যে তৈরিটা যে হচ্ছে এটাও তো আসলে অবৈধ। তবে এ ধরনের বাহনের যে গতি নেয়ার কাঠামো দরকার, সেই কাঠামো তাদের নেই উল্লেখ করে বুয়েটের এই পরিবহন বিশেষজ্ঞ বলেন, প্যাডেলচালিত রিকশাগুলোর ভারকেন্দ্র আর ব্যাটারিচালিত অটোরিকশার ভারকেন্দ্র এক না থাকায় হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। 2010-এর আগে সমস্যাটা যতটা সহজ ছিল, এখন এটার শাখা প্রশাখা গজিয়ে এটা অত্যন্ত জটিল হয়ে গেছে। আপনি চাইলেই রাতারাতি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমি মনে করি আমাদের অনেক কৌশলী হতে হবে। রিভার্স গিয়ারে এদের সংখ্যা কীভাবে কমাতে হয় সেটা ভাবতে হবে। তার জন্য কিছু নীতিমালা দরকার। প্রথমে আমি বলবো যে আসলে বিচরণ ক্ষেত্রটা তৈরি করতে হবে। কোথায় তারা আসলে চলতে পারবে, অলিতে গলিতে না মূল সড়কে? আমরা তো এখন দেখছি এটা নিয়ে অনেকটা রাজনীতি হয়েছে। অপরদিকে নগরীতে যে ব্যাটারিচালিত অটোরিকশাগুলো আছে তা অতীত সরকারের সিদ্ধান্ত উল্লেখ করে বুয়েটের আরেক পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ মাহবুব আলম তালুকদার বলেন, এসব অটোরিকশায় যাত্রী নিরাপত্তা ঝুঁকি রয়েছে শতভাগ। আসলে এইগুলো থেকে আমরা দিন দিন মূল বিষয় থেকে আমরা সরে আসতেছি, যে এখন নগরের এই সমস্যা দিন দিন মানে কমতেছে না, বরং বাড়তেছে। এটা কিন্তু আমাদের বিগত সরকারের কিন্তু একটা কন্ট্রিবিউশন,
এটা কিন্তু আসলে অটোরিকশা কিন্তু বন্ধ হওয়ার কথা ছিল অনেক আগেই। আরও আগেই অটোরিকশা বন্ধ হওয়া প্রয়োজন ছিল উল্লেখ করে বুয়েটের পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ মাহবুব আলম তালুকদার বলেন, কোন এক সময় এই ব্যাটারিচালিত অটোরিকশাগুলো নির্দিষ্ট একটি লেনে চলাচল করত, আর এখন অলিগলি তো পরের কথা, মহাসড়ক কিংবা ফ্লাইওভারগুলোতেও বেড়েছে এদের দৌরাত্ম্য। এখনগুলো মেইন রোড দূরের কথা, সারা সিটিতেই পুরা সিটিতে এক প্রান্তে আরেক প্রান্তে চলে যায়, কিন্তু এখন দেখবেন মানে এদের শৃঙ্খলা আনা যাচ্ছে না এখন। এইগুলো কিন্তু নগরের একটা টেকনোলজিক্যালি এইগুলো সাউন্ড না, এগুলোর ব্রেক ঠিকভাবে কাজ করে না, যারা ভেহিকেলটা চালায় তাদের কোনো প্রশিক্ষণ নাই, মানে যে কারণে ঝুঁকি বাড়তেছে। রাজধানীর 52 বাজার 53 গলিতে যেভাবে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা দাপি বেড়াচ্ছে, তাতে খুব একটা বেশি সময় লাগবে না নগরীতে যানজট সৃষ্টি হতে। আর এই যানজট নিরসনের ক্ষেত্রে কোনো এক সময় নগরবাসীকেই নামতে হতে পারে রাজপথে। তাই এখনই সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন বুয়েটের পরিবহন বিশেষজ্ঞরা। রামপুরা থেকে আবু সাদপু, মাই টিভি, ঢাকা। কুমিল্লা বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে 3 যুবক নিহত হয়েছেন। ভোরে ঘটনা ঘটে। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। ধারণা করা হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরে যে কোনো সময় এই 3 যুবক ট্রেনে কাটা পড়ে থাকতে পারে। কোন ট্রেনে কাটা পড়ছে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে, তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এবার আমাদের কৃষি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রথমবারের মতো সম্পূর্ণ নতুন জাতের রঙিন ভুট্টা চাষ করে চমকে দিয়েছেন এক কৃষক। এ ধরনের ভুট্টায় স্বাদ ও রঙে উৎকৃষ্ট মানের হওয়ায় জেলা ও জেলার বাইরের বেশ চাহিদা তৈরি রয়েছে। ভিন্ন রং আর পুষ্টিগুণ সমৃদ্ধ এই ভুট্টা চাষ স্থানীয় কৃষকদের কাছে এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিনিধি মনিরুল ইসলাম দোয়েলের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বরেন্দ্র অঞ্চল খ্যাত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মেহেরপুর গ্রামে 15 বিঘা জমিতে নতুন জাতের রঙিন ভুট্টার চাষ করছেন রবিউল আউল নামে এক কৃষক। এতে তার খরচ হয়েছে 10,000 টাকা। নতুন জাতের রঙিন ভুট্টা খরিফ 1 ও খরিফ 2 মৌসুমেও অন্যান্য জাতের ভুট্টার চেয়ে 1 মাস আগে ফল সংগ্রহ ও সাধারণ ভুট্টার চেয়ে অনেক বেশি দামের সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে এর প্রচুর চাহিদাও রয়েছে। আমাদের বর্তমান যুগে যে নতুন জাতের করতে সবাই আগ্রহ প্রকাশ করে না, তাই আমি চেষ্টা করছি যে নতুন কিছু করে দেখানোর জন্য। এই উদ্বুদ্ধ থেকেই আমি কৃষি অফিস আমাকে সহায়তা করেছে, সেই থেকে আমি এই নতুন জাতের ভুট্টাটা আবাদ করেছি। এ ধরনের ভুট্টায় স্বাদ ও রঙের উৎকৃষ্ট মানের হওয়ায় জেলা ও জেলার বাইরে বেশ চাহিদা রয়েছে। পুষ্টিগুণ সমৃদ্ধ এই ভুট্টা চাষ কৃষকদের মাঝে এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। একজন কৃষক তিনি ভুট্টা লাগিয়েছে, তার মধ্যে যে রঙিন ভুট্টা হয়েছে এটা আমরা কিন্তু দেখে আশ্চর্য হয়ে গেছি। আমাদের এলাকাতে প্রথম দেখছি, আমার লাইভে আমি প্রথম দেখছি, এটা অনেক সৌন্দর্য লাগছে, একটা আশ্চর্য আমরা দেখে। এ ধরনের ফসল চাষ বাড়াতে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা যেহেতু মেশিন দিয়ে ভুট্টাটা লাগাচ্ছি, আমি মনে করি সব দিক দিয়ে আমাদের পানি কম লাগবে, কম জীবনকালের ফসল, আবার আমরা বৈজ্ঞানিক পদ্ধতি প্রযুক্তির সহায়তায় আমরা এটাকে লাগিয়ে মেশিন দিয়ে লাগিয়ে আমরা সব দিক দিয়ে সাশ্রয়ী। রঙিন ভুট্টার চাষ বাড়ানো গেলে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর পাশাপাশি অধিক মুনাফার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক।